বাবার দ্বিতীয় স্ত্রী হিসেবে নিজের বান্ধবী অনন্তাকে দেখে হতবাক হয়ে তাকিয়ে রইল সুজা। নিজের জীবনের থেকে প্রিয় দুই ব্যক্তির এই মিলন যেন তার পুরো অস্তিত্ব ধূলিসাৎ করে দিচ্ছে। সুজা নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিল না। ২-৩ বার এটাকে স্বপ্ন ভাবছিল। কিভাবে সে বিশ্বাস করবে যে তার ৪৮ বছর বয়সী বিজনেসম্যান বাবা কিনা তার ২১ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করেছেন, যাকে কিনা তিনি এতদিন চিহ্নের নজরে দেখতেন। তার অনন্তাই বা কিভাবে পারল? যাকে এতদিন আঙ্কেল বলে ডেকেছে তার গলায় বরমাল্য দিতে। এসব প্রশ্নের কোনো উত্তরই খুঁজে পেল না সুজা। এর মাঝেই সুজার বাবা সাব্বির শেখ বেশ রাশভারী স্বরে বললেন, "এভাবে দাঁড়িয়ে কি দেখছো? আর কতক্ষণ এভাবে দরজায় আমরা দাঁড়িয়ে থাকবো? যাও বরণডালা নিয়ে এসো, তোমার নতুন মাকে বরণ করে নাও।" সুজা কিংকদম কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল তার বাবার দিকে। ঠিক ২ দিন আগে লোকটা তাকে বলেছিল তার জীবনে নতুন করে শুরু করতে চাই, নতুন কাউকে জীবনে জড়াতে চাই। সুজা এ কথা শুনে একটুও প্রতিবাদ করেনি, বরং খুশি হয়েছিল। কারণ সে চেয়েছিল তার বাবা তার জীবনের নতুন করে শুরু করুক। সুজা যখন মাত্র ৫ বছর বয়সী ছিল তখন তার মা মারা যায়। এরপর থেকে সাব্বির শেখ তাকে একাই বড় করে তোলেন। তাই এই বয়সে এসে যখন তার বাবা জীবনটা আবারও সাজাতে চেয়েছিল, সুজা তাকে সম্পূর্ণ সমর্থন দিয়েছিল। কিন্তু তাই বলে এই নতুন শুরুর গুটি কিনা হবে হাঁটুর বয়সী একটা মেয়ে, তাও আবার সুজার বেস্ট ফ্রেন্ড অনন্তা। সুজা বিষয়টা মানতে পারল না। নিজের অবাক ভাব কাটিয়ে বিস্ফোরিত স্বরে বলল, "মানে কি এসবের? তোমরা এভাবে বর-বউ সেজে এসেছো কেন? এই অনন্তা, তুই আমার সত্যিটা বল। এটা কি কোনো প্র্যাঙ্ক করছিস তোরা?" অনন্তা কিছু বলার আগেই সাব্বির শেখ অনন্তার হাত শক্ত করে ধরে বলল, "মজা কেন করতে যাবো? অনন্তা তোমার নতুন মা। ওকে আর তুই করে বলবে না। ও আর তোমার বান্ধবী নয়। বুঝতে পেরেছো?" সুজা কি বুঝলো সে জানে না। এই পৃথিবীতে তার কাছে বিরাট অভিশাপ মনে হচ্ছিল। ঠিক যেন এক নিঃশেষ ভগ্নাংশ। সে ২ কদম পিছিয়ে বলল, "এই বিয়ে আমি মানি না। এটা হতে পারে না। I just hate you both" বলে সে দৌড়ে উপরে চলে গেল। অনন্তা তার পেছনে যেতে নেবে এমন সময় সাব্বির শেখ তার কোমর জড়িয়ে আটকে রেখে আলতো করে নিজের কাছে টেনে কপাল ঠেকিয়ে বলে, "ও এখন একটু শকে আছে। ওকে একটু সময় দাও। কিন্তু ও তো আমাদের ভুল বুঝলো। একটু সময় দাও। ও ঠিকই বুঝবে। ভালোবাসা তো কোনো পাপ নয়। ভালোবাসার কোনো বয়স হয় না। কি করব বলো? যৌবনের এই শেষে সময়ে এসে তোমার প্রেমে পড়ে গেলাম। নিজের মনের তৃষ্ণা মেটাতে যে তোমায় নিজের করতেই হতো।" অনন্তাও হালকা হেসে বলল, "আসলেই জানি না কখন কি থেকে কি হয়ে গেল। কিন্তু এখন এটাই চরম বাস্তব যে আমরা একে অপরের জীবনসঙ্গী। আমি কথা দিচ্ছি আপনার পরিবারকে এক সুতোয় বেঁধে রাখবো।" সাব্বির শেখ আলতো করে অনন্তার গালে চুমু খেয়ে বললেন, "আমি জানি তুমি তা পারবে। যেভাবে আমায় নিজের মায়ায় ফেলেছো, সেভাবে এই ভাঙাচোরা সংসারটাও সামলে নিও।" অনন্তা সাব্বির শেখের রুমে এসে রুমের চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। সে আপন মনেই বলে, "এত সুখ আমার কপালে ছিল আল্লাহ।" সে ভালোভাবে চারপাশ নজর বুলাতে থাকে। একটু পরে সাব্বির শেখ এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে অনন্তা হাসি মুখে বলে, "আপনি এসে গেছেন, হ্যাঁ? বিয়ে করে এসে বিয়ে করেছি। নতুন বউ ছাড়া আর কতক্ষণ থাকি?" অনন্তা লাজুক হাসি দেয়। "আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো অনন্তা। সুজার আমাকে হারানোর পর পুরো জীবনটা আমি একা কাটিয়ে দিয়েছি। তবুও কেন জানি মনে হলো এই শেষ বয়সে কারো সঙ্গ দরকার। আমি জানি আমাদের ভালোবাসা কতটা পবিত্র ছিল, কিন্তু এই সমাজ তারা কি আমাদের এই পবিত্র ভালোবাসা বুঝবে? মানে লোক তো আমাকে গোল্ড ডিগার মনে করতে পারে, ভাবতে পারে যে আমি লোভে পড়ে আপনার সাথে। কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না অনন্তা। আমি জানি তুমি আমার প্রতি সৎ আর এটাই আমার জন্য যথেষ্ট।" সুজা নিজের রুমে এসে দরজা বন্ধ করে বসে আছে। তার ২ চোখ ভরে গেছে নোনা জলে। আর হাতে তার মায়ের একটা ছবি। ছবিটা বুকে জড়িয়ে সে বলে, "মা, তুমি তো বলেছিলে আব্বু তোমায় অনেক ভালোবাসে। তোমার শেষ দিনগুলোয় যখন আমি তোমার কাছে বসে থাকতাম আর এই আশঙ্কা করতাম যে তুমি চলে গেলে আমার কি হবে? তখন তুমি আমায় বলেছিলে যে, বাবা আমার জন্য কোনো সৎ মা কখনোই আনবে না। কারণ সে তোমাকে অনেক ভালোবাসে। এতদিন ধরে তো আমি সেটাই বিশ্বাস করেছি। তাহলে কেন এই শেষ বয়সে এসে বাবা এভাবে ২য় বিয়ে করল? বিয়ে করল এতে আমার কোনো আপত্তি নেই। একটা সময় আমিও চেয়েছিলাম বাবা ২য় বিয়ে করে নিজের জীবন সাজাক। কারণ সে তার পুরো জীবনটা আমার আর ভাইয়ের পেছনে ব্যয় করেছে। কিন্তু তাই বলে আমার বান্ধবীকে বিষয়টা আমি কিছুতেই হজম করতে পারছি না।
বলে সে আবার কাঁদতে লাগলো। আব্বুর এতটা অধঃপতন আমি মানতে পারছি না। নিজের মেয়ের বয়সী একটি মেয়েকে অনন্তার বুকে মাথা রেখে শুয়ে আছেন সাব্বির শেখ আলতো। অনন্তা আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সাব্বির শেখ বললেন, "জানো অনন্তা, যেদিন সুজা ১ম তোমায় এই বাড়িতে নিয়ে এসেছিল সেদিন তোমায় দেখেই আমার চোখ তোমার উপর আটকে গেছিল। তোমার মুখের সাথে সুজার মায়ের মুখের অনেক মিল আছে।" সুজাও আমাকে এটাই বলতো যে, আমার মধ্যে নাকি ও নিজের মাকে দেখতে পায়। সেজন্যই তো আমাদের এত ভালো বন্ধুত্ব হয়েছিল। আমি কখনোই ভাবিনি সুমাইয়া, সুজার মা, জায়গাটা অন্য কাউকে দিতে পারবো কখনো। কিন্তু তোমাকে দেখার পর কেন জানি সেই স্থানটা আমি তোমায় দিয়ে ফেলেছি মনের অজান্তেই। শুরুর দিকে নিজেকে অনেক বোঝাতাম। জানো যে আমি হয়তো ভুল করছি। আমাদের বয়সের পার্থক্য, সমাজ কি বলবে এসব কিছু আমাকে ভাবাতো। কিস কিন্তু যখন বুঝলাম তোমার দিক থেকেও আমার জন্য একই অনুভূতি আছে, অতঃপর তুমি যখন নিজে থেকে সেদিন আমার অসুস্থতার সময় আমার সেবা করলে, আমাকে নিজের মতো করে মনের কথা জানালে, সেদিন আমি আর নিজেকে আটকাতে চাইনি। আমার মনে হয় আমাদের আর কিছু ভাবা উচিত না। শুধু সুজা যদি আমাদের মেনে নেয় তাহলেই হবে। আমি সুজার সাথে চোখ মেলাতে পারছি না। সুজা যথেষ্ট ম্যাচিউরড ও মেনে নেবে। তবে আমার ভয় হচ্ছে সোহেলকে নিয়ে। ও কি এত সহজে সব মেনে নিবে? সোহেল মানে আপনার ছোট ছেলে। হুম। ব্যাপার না সোহেল, সুজা দুজনের মন আমি জিতে নেব। এই পুরো সংসার আমি আবার ১০০ তেই বাঁধবো। তাই যেন হয়। আমার বিশ্বাস আছে তোমার উপর বলে সাব্বির শক্ত করে জড়িয়ে ধরেন অনন্তাকে। অনন্তাও তাকে শক্ত করে আঁকড়ে ধরে। তাদের মধ্যকার বয়সের পার্থক্য যেন এক মুহূর্তের মুছে প্লান হয়ে গেল। সুজা তখনো নিজের ঘরে চুপচাপ বসেছিল। তখনো অবধি সে নিজের বাবা আর প্রিয় বান্ধবীর বিয়ে মন থেকে মেনে নিতে পারছিল না। এমন সময় সে খেয়াল করলো জানালা দিয়ে হালকা রোদ আসছে। সকাল হয়ে গেছে অথচ সুজার সারা রাত কেটেছে নির্ঘুম। সুজা কোনরকমে উঠে দাঁড়ালো। কাল রাতে কিছু খাওয়া হয়নি। সে দ্রুত ফ্রেশ হয়ে নিচে নামলো। উদ্দেশ্য কিছু একটা বানিয়ে খেয়ে নেবে। কিন্তু রান্নাঘরে ঢুকতেই সুজার চোখে ক্রোধে ভরে উঠল। অনন্যা একদম নতুন শাড়ি, গহনা পরে নতুন বউ সেজে রান্নাঘরে কবজা বসিয়ে ফেলেছে। সবথেকে জঘন্য ব্যাপার হলো তার পরনের যে শাড়িটা সেটা সুজার মায়ের মৃত্যুর পর তার বাবা যত্ন করে এই শাড়িগুলো রেখে দিয়েছিল। সুজাকেও কখনো ব্যবহার করতে দেয়নি। অথচ আজ অনন্যা কত অবলীলায় এই শাড়ি পরেছে। সুজা এটা মেনে নিতে পারল না। সে এক ধাপ এগিয়ে এলো। ক্রোধের সাথে অনন্যাকে সুজা দেখে বলল, "উঠে পড়েছিস সুজা? ব্রেকফাস্ট কি খাবি বল? আমি রান্না করে দিচ্ছি। তুই কি করছিস এই রান্নাঘরে? আর তোর সাহস কি করে হলো আমার মায়ের শাড়ি পরার?" অনন্তা সুজার এমন রাগী স্বর শুনে কিছুটা হকচকিয়ে গেল। সে আমতা, আমতা করে বলল, "এভাবে কথা বলছিস কেন সুজা? একটু ভালো করে বল। জানি তুই আমার উপর রেগে আছিস। কিন্তু শোন, তোর থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাই না। অনেক নাটক করেছিস। আর না, আমি কি নাটক করলাম সুজা? আমি তো তোকে ভালোভাবে বলছি, "কি খাবি বল? আমি রান্না করে দিচ্ছি।" তোর মতো বিষাক্ত মেয়ের হাতের কোনো রান্না আমি খেতে চাই না। পারলে আমায় বিষ এনে দে, খেয়ে মরে যাই। ছি সুজা, এমন কথা বলতে নেই। তুই আমার মায়ের শাড়ি পরেছিস কোন সাহসে সেটা বল। ভালো চাইলে এখনই খোল এই শাড়ি। অনন্যার চোখে জল চলে আসে সুজার মুখে এমন কথা শুনে। সে বলে, "এটা তোর মায়ের শাড়ি আমি জানতাম না সুজা। সাব্বির ওই সকালে আমায় এই শাড়িটা দিয়ে বলল এটা পরতে। আমায় এটা ভালো মানাবে। তাই আমি তোর মধ্যে বিন্দুমাত্র লজ্জা নেই, তাই না অনন্তা? কাল অবধি যেই লোকটাকে আঙ্কেল বলতি আজ তাকেই নাম ধরে ডাকছিস। তার বউ হয়ে গেছিস। আমার তো ভাবতেও লজ্জা করছে। সুজা বারবার এসব বলিস না। কেন বলব না? যেসব কর্ম করেছিস তুই তেমন শুনতে হবে। আসলে দোষটা আমারই। তোর মতো গরিব পরিবারের লোভী মেয়ের সাথে বন্ধুত্ব করেছিলাম। তোকে এই বাড়িতে অবাধে আসতে দিয়েছিলাম। আর সেই সুযোগে তুই আমার বাবার ভাবলেও আমার বমি পাচ্ছে।" অনন্যার কান্নার গতি বাড়ে। "তুই যা ভাবছিস সেটা একদম ঠিক নয় সুজা। আমি লোভী নই। আর না তো আমি তোর বাবাকে আমি সত্যিই ভালোবাসি।" "চুপ কর নির্লজ্জ মেয়ে। তোর মুখ থেকে আর কিছু আমি শুনতে চাই না।" এমন সময় সাব্বির শেখ সেখানে উপস্থিত হয়ে সুজাকে অনন্যার উপর চেঁচাতে দেখে ফেলেন। তিনি অগ্নিমূর্তি নিয়ে এগিয়ে এসে বলেন, "সুজা, কি বলছো এসব তুমি? মুখ সামলে কথা বলো।" সুজার রাগ তখন সপ্ত আসমানে। সে একটুও না থেমে সাব্বির শেখের মুখের উপর গলা চেঁচিয়ে বলে, "তুমি তো চুপই থাকো। যা করেছো তারপর থেকে মুখে উঁচু গলায় কথা বলো। নিজের হাঁটুর বসে একটা মেয়ের সাথে রাসলীলা করেছো যে কিনা তোমার ওই মেয়ের বান্ধবী ছিল। আর এখন আমার উপর রাগ দেখাচ্ছ?" সুজা চিৎকার করলে সত্যটা
মিথ্যা হয়ে যাবে না আব্বু। তোমাকে এখন আমার আব্বু বলতেও ইচ্ছা করছে না। কি জঘন্য মানসিকতার লোক তুমি। এই বয়সে এত বড় একটা আকাম করে এখন আমাকে শাসাচ্ছ। আরে গোটা দুনিয়া হাসবে তোমার উপর। তুমি নিজের আমাদের পরিবারের উপর পুরো সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। আর এখন নিজের এই কচি বউয়ের জন্য আমাকে কথা শোনাচ্ছ। সাব্বির শেখ এগিয়ে এসে সুজার উদ্দেশ্যে বলে, "তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি সুজা। তুমি নিজের বাবাকে, নিজের বাবার স্ত্রীকে এসব বলছো। তোমার মুখে দেখতে চাই না আমি। আর যদি আমাকে বাবা হিসেবে মেনে নিতে তোমার এতই অসহ্য লাগে তাহলে বেরিয়ে যাও এই বাড়ি থেকে।" অনন্যার সাথে সাথেই বলে ওঠে সাব্বির, "কি বলছে এসব? সুজা তোমার মেয়ে। ও এখন হয়তো রাগের মাথায় এসব বলছে। ওর বয়স কম কিন্তু তুমি তো যথেষ্ট বুঝদার। তুমি অন্তত এসব বলো না।" সুজা অনন্যার উদ্দেশ্যে বলে, "এইসব ভালো মানুষই নাটক বন্ধ করো অনন্যা। তোর এই নাটক আর দেখতে চাই না। আর মিস্টার সাব্বির শেখ আপনার এই অধঃপতন দেখে খুব ভালো লাগছে। এখন এই মেয়েটার জন্য আপনি আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছেন? সুজা আপনি অনেক বলেছেন। এবার আমায় বলতে দিন। এই বাড়িটা আপনার একার না। এই বাড়িতে আমার মায়েরও অংশীদারিত্ব আছে। আর তাই আপনার কোনো এখতিয়ার নেই আমাকে এই বাড়ি থেকে বের হতে বলার। এখন আপনি বলতে পারেন আপনার টাকায় আমি খাই পড়ি। তো শুনে রাখুন আজ থেকে আমি আপনার টাকায় কেনা এক ফোঁটা পানিও স্পর্শ করব না। সাব্বির শেখ বলেন, "বাহ! আমার এতদিনের ভালোবাসা খুব সুন্দর প্রতিদান দিচ্ছ। সারা জীবন ধরে আমি তোমার আর তোমার ভাইয়ের কথা ভেবেছি। আজ এই ১ম নিজের কথা ভাবলাম তো তোমরা নিজের জাত চিনিয়ে দিয়েছ। বেশ, তুমি এটাই চাও তাহলে তাই হবে। দেখি তোমার এই জেদ তোমায় কোথায় নিয়ে যায়। আমিও দেখব আপনার এই সুগার বেবি আপনাকে কই নিয়ে যায়।" বলেই সোজা ফুসতে নিজের রুমের দিকে পা বাড়ায়। এদিকে অনন্তা কাঁদতে বলে, "সবকিছু আমার জন্য হয়েছে। আমি এসবের জন্য দায়ী। আমার জন্য আপনার মেয়ের সাথে আপনার সম্পর্ক খারাপ হলো। আর মাত্র আমি এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত।" একদম নিজেকে দোষ দেবে না অনন্যা। তুমি কিছু করোনি। সমস্যা সুজার ও চিন্তাভাবনা এখনো উন্নত করতে পারেনি। আমি হয়তো ওকে সঠিক চিন্তা দিতে পারিনি। আপনি দয়া করে আমার জন্য সুজার সাথে সম্পর্ক খারাপ করবে না। প্রয়োজনে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সাব্বির শেখ অনন্যাকে জড়িয়ে ধরে বলেন, "খবরদার এই কথা মুখে আনবে না। তুমি আমার স্ত্রী, তুমি এই বাড়িতেই থাকবে। আমাকে ভালোবেসে আমার অধিকারে। কিন্তু সুজা এজন্যই তোমাকে আমার এত ভালো লাগে অনন্যা। তুমি সবার কথা কত ভাবো। যেই সুজা তোমাকে এত অপমান করলো, তুমি তার কথা ভাবছো। ও যা করছে তা ভ্যালিড। ওকে সময় দিন। যদি সুজাও তোমার মতো বুঝতো তাহলে সমস্যাই হতো না। দেখবেন একসময় সব ঠিক হবে। তাই যেন হয়।" ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।